আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহা সিয়ামের এই বছরের ক্লাস শেষ হয়ে গিয়েছে, তাদের এখন বার্ষিক পরীক্ষা চলছে আর দুজনের একই সাথে একই তারিখে পরীক্ষা শুরু হয়েছে, আবার শেষও হবে একই তারিখে। আর আমরা পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই বাড়িতে চলে যাব। বাড়ি থেকে আসবো হয়তোবা যেদিন নতুন বই দিবে সেদিনই। তো তার মাঝে তাদের যে ক্লাসের ব্যাগগুলো ছিল সেগুলা ধুয়ে দিচ্ছি, এভাবে পাউডার দিয়ে ভিজিয়ে রাখছি আর হালকা কুসুম গরম পানিতে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ধুয়ে নিলে খুব সুন্দর নতুনের মতো হয়ে যাবে। আর ব্যাগগুলো খুবই সুন্দর নতুন আছে, তো এবছর আর ব্যাগ কেনার দরকার হবে না। আর এবছর যেহেতু তেমন একটা ক্লাস হয়নি, প্রায় 6 মাস তো বন্ধে বন্ধে চলে গিয়েছে, তো এই ব্যাগগুলো দিয়ে এবছর চলে যাবে। আমার মনে হয় রান্নাবান্না করতে যতক্ষণ না সময় লাগে তার চেয়েও দ্বিগুণ সময় লাগে সব কিছু কেটে কুটে রেডি করতে। তো আমি চেষ্টা করি বাবু যখন ঘুমিয়ে থাকে সেই সময়টাতে কাটাকুটির কাজটা সেরে নিতে, যেহেতু এটা সময় সাপেক্ষ। আর রান্নাবান্না করার সময় বাবু সজাগ থাকলেও সমস্যা হয় না, যেহেতু রান্না করার সময় টানা কিচেনে দাঁড়িয়ে না থাকলেও চলে। আর তার সাথে খেলাধুলা করে বা তাকে সময় দিয়ে বা তাকে কুলে নিয়েও কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতে পারি। তো কাটাকুটির কাজ করে নিয়েছি, আর বাকি যে কাজগুলো থাকে রেগুলার কাজ সেগুলো কিন্তু সব করা কমপ্লিট। বেশ অনেক দিন ভর্তা খাওয়া হয় না, তো অনেক দিন ধরে মন চাচ্ছিল একটু ভর্তা রেডি করার জন্য। তো আসলে আলসেমির কারণে করা হয়নি। সর বাবাও বলছিল একটু ভর্তা টর্তা হলে ভালো লাগতো। তো আমি ভর্তা বানাতেও কিন্তু অনেক পছন্দ করি, আবার ভর্তা দিয়ে ভাত খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করি। ভর্তাতে যেহেতু একটু জাল ব্যবহার করা হয়, একটু ভর্তা জাল না হলে ভালো লাগে না। তো বাবু হওয়ার পরে আর তেমন একটা ভর্তা তৈরি করা হয়নি, যেহেতু আমি তাকে ফিডিং করাই। আবার যদি জালের প্রভাবটা তার উপর গিয়ে পড়ে সেই বয়ে কিন্তু আর তৈরি করা হয়নি। তো আজকে কম জাল দিয়ে ভর্তাগুলো তৈরি করব। প্রথমে ভেবেছিলাম আলু ভর্তা বা শুটকি ভর্তা, এই দুইটাই করব। আবার পরে দেখি ফ্রিজে গিয়ে বেগুন আছে, সিম আছে। তো শীতকালে সিম ভর্তা বেগুন ভর্তা খেতে অনেক ভালো লাগে, যদিও এখন তেমন একটা শীত পড়ছে না। এরপরও বেগুন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, আর বেগুনটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আজকে ভেজেই ভর্তাটা করব। তো অনেক সময় দেখা যায় আস্ত বেগুন পুড়িয়েও ভর্তা করি, তো ওভাবেও একরকম মজা হয়, আবার এভাবে ভেজে ভর্তা করলে ওইটা আরেক রকম মজা লাগে। সাথে নতুন আলু দিয়ে হাঁস রান্না করব। তো প্রথমে ভেবেছিলাম নারিকেলের দুধ দিয়ে হাঁস বোনা করব, আবার পরবর্তীতে মত চেঞ্জ করে ফেলেছি। বাসায় যেহেতু নতুন আলুর আনা আছে, তো ভাবছি আজকে নতুন আলু দিয়ে রান্না হয়ে যাক। তো আসলে যে কোনো রান্না একইভাবে বারবার খেতে ভালো লাগে না, আর বিভিন্নভাবে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে নতুন আলু দিয়ে রান্না করব। আর হাঁসটা আমি গতকাল রাত্রে কেটে বেছে একদম পরিষ্কার করে রান্নার উপযোগী করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি আর রান্না করে ফেলবো। হাঁস প্রসেসিং করাটা অনেক সময় সাপেক্ষ, তো সকালবেলা যদি আমি সেই কাজটা করতে যাই ছোটো বাবু নিয়ে, রান্নার অনেকটা দেরি হয়ে যায়, তো আসলে সেটা সম্ভব হয় না। রাত্রিবেলা যেহেতু অনেকটা সময় ফ্রি থাকি, তো সেই সময়টাও কাজে লাগিয়ে নিয়েছি। এখানে বেগুনের মধ্যে লবণ হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি, এবার সরিষার তেলের মধ্যে ভেজে নিব। আর একদিকে ছুরি শুটকি ভর্তা করার জন্য এখানে শুটকিগুলোর মধ্যে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আমি সব সময় গরম পানি দিয়ে শুটকি পরিষ্কার করে থাকি, এতে ভালো করে শুটকিটা পরিষ্কার হয়। আসলে রান্নাতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, রান্নাটা হচ্ছে একটা আর্ট। তো যেটা আমি সব সময় বলি, একটু ভালোবেসে একটু মন দিয়ে যে কোনো রান্না যে কোনোভাবে করা হোক না কেন অনেক বেশি মজার হয়। তো আমি যে সব সময় রান্না করি সেটা কিন্তু একইভাবে সব সময় রান্না করি না, বা কোনো নিয়ম ফলো করে বা কোনো রেসিপি ফলো করে বা রান্না করি সেটাও কিন্তু কখনো করা হয় না। আমি আমার মতন করে যখন যেভাবে মনে চাই সেভাবে রান্না করি, আর সেই রেসিপিগুলো আপনাদের সাথেও শেয়ার করি। তবে ভর্তার বিষয়ে আরও বেশি আমি আনকমনভাবে করার চেষ্টা করি। তো অনেক সময় দেখা যায় ভেজে করি, পুড়িয়ে করি, আবার আলু বেগুন মিক্স করে করি, এক একটার সাথে এক একটা মিক্স করে করি। যখন যেভাবে ভালো লাগে সেভাবেই করি।
আর এখানে হাঁসের মাংসের জন্য সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, তবে আস্ত গরম মশলা আজকে কিছুটা ব্যবহার করেছি। সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর লাল মরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রথমে একটু ভেজে নিয়েছি, আর কিছু এভাবে কিউব করে কেটে নিয়ে দিয়েছি যেন ঝোলটা একটু ঘন হয়। আর সব ধরনের মশলা দিয়েছি, এখানে জিরা বাটা, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচ যা যা সাধারণত দেওয়া হয় সব কিছু দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একদিকে সরিষার তেলের মধ্যে বেগুনগুলা ভেজে নিচ্ছি। বেগুনগুলা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। সেই প্যানে সব কিছু রেডি করব ভর্তার জন্য। আর যে সরিষার তেলগুলো অবশিষ্ট আছে সেগুলোর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। একটু রসুনটা বেশি করেই দিব ভর্তাতে, বেগুন ভর্তা, শুটকি ভর্তার জন্য। সাথে আরও অল্প কিছু তেলও দিয়ে দিয়েছি। এবার রসুনগুলা ঢাকা দিয়ে সফট করে নিব। এদিকে হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে কলিজাটা আর আলুগুলা দিয়ে দিয়েছি, সাথে একটা টমেটো। তবে কলিজাটা আমি এই পর্যায়ে দিয়েছি, শুরুতে মাংসের সাথে দিয়ে দিইনি, এতে করে কিন্তু কালারটা সুন্দর আসতো না। তো মাংসটা কষিয়ে যাওয়ার পর কলিজাটাও দিয়ে দিয়েছি, সাথে আলু টমেটো সহ আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে চাইলে গরম পানি করে দেওয়া যাবে, তো আমার গরম পানি রেডি করা ছিল না, তো নর্মাল ট্যাপের পানি দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব। বলক উঠে গেলেই চুলার আঁচটা একেবারে লো করে তারপর চুলায় বসিয়ে রাখবো। আর এদিকে রসুনের কোয়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার তুলে শুটকিগুলো দিয়ে দিয়েছি। আর শুটকিগুলোর মাঝখানের কাঁটাটা এখনো ফেলেনি, এগুলো ভেজে নেওয়ার পর যখন বেটে নিব তখন ফেলে দিব। শুটকিগুলো এপাশ ওপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর তুলে নিচ্ছি। এবার সিমগুলা দিয়ে দিব, সাথে দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর সিমগুলা পানি দিয়ে সিদ্ধ করব না, অনেক সময় দেখা যায় পানি দিয়ে সিদ্ধ করেও কিন্তু ভর্তা করা হয়। তবে আজকে এভাবে তেলের মধ্যে হালকা একটু ছটি করে তারপর ঢাকা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নরম করে নিব। আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কাঁচা পেঁয়াজও নিয়েছি, আবার ভাজা পেঁয়াজও নিয়েছি, অল্প একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়। সাথে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর একটা আমি ভর্তা রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে সিম ভর্তাটা করে নিচ্ছি, আর এভাবে পাটায় বেটে ভর্তাটা অনেক বেশি মজার হয়, আমার কাছে করতেও ভালো লাগে। আর চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করা যাবে। আর সিমগুলো আমি এভাবে আধা ভাঙা করে নিয়েছি, পুরোপুরি বেটে নিইনি, যেন এগুলা যে সিম ভর্তা সেটা যেন বোঝা যায়। আর কিছু কাঁচা পেঁয়াজ হালকা এভাবে থেতলিয়ে নিচ্ছি, তবে পুরোপুরি বেটে নিব না, যেন সিমের সাথে মিশে যায়। আর এদিকে কিছু ধনিয়া পাতা নিয়েছি, সাথে শুকনো মরিচ আমি এভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, যে কোনো ভর্তা ব্যবহার করি। তো আজকে আর ঝামেলা হয়নি, শুকনো মরিচ ডালার সেখান থেকেও দিয়ে দিয়েছি। সাথে একটু কাঁচা সরিষার তেল আর একটু লবণ দিয়ে মেখে নিলে ভর্তাটা রেডি। এবার করছি বেগুন ভর্তা। বেগুনগুলো নিয়ে নিয়েছি, তো এগুলো চাইলে হাতে চটকিয়ে নিলেও হয়ে যায়। আমি যেহেতু পাটা নামিয়েছি, তো পাটার মধ্যে কিন্তু এগুলো চটকিয়ে নিয়েছি। এখানে যে শক্ত যে চামড়াটা সেটা ফেলে দিচ্ছি। আর সবগুলা বেগুন এভাবে একটু ম্যাশ করে নিব হাত দিয়ে। সাথে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা দিলে যে কোনো ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায়। আর রসুনগুলো একটু বেটে নিয়েছি, সাথে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এখানে চাইলে কাঁচা পেঁয়াজও দেওয়া যাবে। তো আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি, সাথে ধনিয়া পাতা আর একটু লবণ, কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিলে রেডি। এবার করছি শুটকি ভর্তা। আর এই পর্যায়ে শুটকির মাঝখানে যে শক্ত কাঁটাটা সেটা ফেলে দিয়েছি। আর শুকনো মরিচ আমি এভাবে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে একটু বেটে নিচ্ছি। আর সাথে রসুনের কোয়া একটু বেশি করে দিয়ে দিচ্ছি। শুটকির মধ্যে রসুনটা যত বেশি দেওয়া হয় তত বেশি মজার হয়। আর সব কিছু মিহি করে বেটে নিব। এখানে চাইলে লইট্টে শুটকি দিয়েও সেমভাবে ভর্তাটা করা যাবে। আর কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তাটা করব, চাইলে ভাজা পেঁয়াজও দেওয়া যাবে। আর পেঁয়াজগুলো আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এভাবে শুটকির সাথে হালকা একটু বেটে মিশিয়ে নিয়েছি, তবে পুরোপুরি বেটে নিইনি। আর সবগুলা ভর্তা রেডি হয়ে গিয়েছে। কাঁচা একটু সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তবে শুটকি ভর্তাতে ধনিয়া পাতা ব্যবহার করিনি। আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
শীতের সময় আমি যেভাবে কিচেনটা ক্লিন করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি আর কাউন্টার টপটা এভাবে আমি সব কিছু নামিয়ে তারপর প্রতিদিন ক্লিন করে থাকি। তবে গরমের দিনে তেমন একটা গরম পানি ব্যবহার করতে হয় না, তবে শীতের সময় দেখা যায় তেল চিটচিটে ভাবটা তেমন একটা উঠতে চায় না, সব জায়গায় ময়লাগুলো কেমন জানে আটার মতো লেগে থাকে। তো এইভাবে একটু গরম পানি করে নিলে খুব সুন্দর সহজে হালকা প্রেস করলে হাত দিয়ে কিন্তু সব ময়লা উঠে যায়, তেমন ঘষাঘষির দরকার পড়ে না। আর শীতের সময় যাদের ঠান্ডার সমস্যা আছে তারাও কিন্তু গরম পানি ব্যবহার করলে সে সমস্যাটা আর হয় না। তবে তেমন একটা ক্লিনজার ব্যবহার করি না আমি, এভাবে সব সময় ভিম লিকুইড আর একটু ডিটারজেন্ট মিশিয়ে গরম পানির মধ্যে ক্লিন করে থাকি শীতের সময়ে। আর দুপুরে রান্নার পরে কিন্তু আমি এভাবে ভালোভাবে একবার ক্লিন করে ফেলি, আর সারাদিন তেমন একটা ক্লিন করতে হয় না। তবে সকালে, দুপুরে, রাত্রে, সন্ধ্যায় সব সময় কিন্তু এই চুলাটা ব্যবহার করা হয়। তো অয়েল জারগুলো এভাবে দুপুরে কাউন্টার টপগুলো পরিষ্কার করার সময় একটু হালকা মুছে নিই। এতে করে দেখা যায় আমার কিচেনটা আমি কোনো সময় ডিপ ক্লিন করা লাগে না। যখন যে ময়লাটা চোখে পড়ে তখন সেটা এভাবে দুপুরে যে একটু মুছে নিই, তখন কিন্তু ভালোভাবে সব কিছু মুছে ফেলি। আর কাউন্টার টপ, ওয়াল সব কিছু কিন্তু এভাবে কাপড়টা দিয়ে একটু মুছে নিলে হয়ে যায়। তবে আমি এখানে কোনো টাওয়াল ব্যবহার করি না, টাওয়াল দিয়ে আমার ভালো লাগে না। এভাবে গেঞ্জি কাপড় যে থাকে সেগুলো দিয়ে আমি এভাবে মুছে থাকি। সাথে যে মশলার জারগুলো থাকে সেগুলো উপর দিয়ে হালকা একটু মুছে নিচ্ছি। তো সব সময় দেখা যায় রান্না করার সময় হলুদের গুঁড়াটা কিন্তু একটু পড়েই থাকে। এই যে মোছামুছির কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমার রেগুলার একটা কাজ, প্রতিদিনই আমি নিয়ম করে এই কাজটা করে থাকি। কিচেন হুডটাও এভাবে প্রতিদিন একবার মুছে থাকে। তো এতে করে দেখা যায় কিচেন হুডের ভিতরে যে গ্রিলগুলা পরিষ্কার করার বিষয় থাকে মাঝে মধ্যে, তো ওটাও কিন্তু অনেক দেরিতে করলেও সমস্যা হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি কিচেনে রান্না করতে কার না ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে পরিপাটি কিচেনে রান্না করতে। সারাদিন যদি সেই পরিপাটি কিচেনে কাজও করি তো আমার একটুও কিন্তু এনার্জি লস হয় না। আমার মনে হয় আর কি আমি সারাদিনই কাজ করতে পারবো। তো চেষ্টা করি কিচেনটা সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর গুছানো থাকে। আর কিচেনটা যদি সব সময় পরিষ্কার থাকে এতে করে কিন্তু আর তেলাপোকাও হয় না। চুলার পিছনে যে এই ওয়ালের অংশটা, এই অংশটাতেই কিন্তু বেশিরভাগ ময়লা হয়ে থাকে, তেল চিটচিটা বা হলুদের দাগ, ঝুলের দাগ এগুলো পড়ে থাকে যেহেতু চুলার পিছনের অংশ। আর সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। এদিকে সিঙ্কটা এভাবে তারের একটা মাজনি দিয়ে একটু মেজে নিচ্ছি, না হয় যে সিঙ্কটা চকচক করে না। আর সিঙ্কটা যদি একদম ড্রাই না থাকে আর খুব সুন্দর না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। বিকালবেলা যখন নাস্তা তৈরি করতে আসি, সিঙ্কটা যদি একদম ড্রাই, একদম চকচক করে তো দেখতে অনেক বেশি ভালো লাগে, কাজ করতে অনেক উৎসাহ পাই। আর সব কিছু এভাবে মেজে নিচ্ছি, সাথে কলের অংশটাও আর এভাবে পানি দিয়ে ধুয়ে একটু মুছে নিব শুকনো কাপড় দিয়ে। আপনারা অনেকে আমার পুরো কিচেনটা দেখতে চান, তো আপনাদের জন্য আজকে কিচেনটা ভালোভাবে দেখিয়ে দিলাম। তবে একটা সাইডের অংশ দেখিয়েছি, আরও একটা সাইড কিন্তু বাকি রয়ে গিয়েছে। বাংলাদেশের ঋতুর এতটাই পতন হয়েছে যে এখন কোন কাল সেটা তো বোঝাই যাচ্ছে না। আবার দেখি শীতকালে বৃষ্টিও হচ্ছে। যাই হোক, আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকের খাবারটা খেতে খেতে একটু দেরি হয়ে গিয়েছে। সোয়ার বাবা একটা কাজে গিয়েছিলেন, সে আসার পর আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।